আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, যাই হোক, আমি ক্লাসটা শুরু করি। আমাদের কোয়েশ্চেন সলভ, হ্যাঁ, 25-26 সেশন। আমরা বিগত যে ক্লাসটা নিয়েছিলাম অ্যাডমিশন ইংলিশের, কিন্তু বিগত একটা ক্লাস হয়েছে ঢাবি অ্যাডমিশন ইংলিশ, টপিক ছিল ঢাবি জয়ের রোড ম্যাপ। সো ওই ক্লাসে অ্যাডমিশন ইংলিশ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে দিয়েছিলাম। কোন কোন টপিক গুলো পড়তে হবে, হ্যাঁ, কোন কোন টপিক গুলো থেকে তোমার প্রতি বছর কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন অ্যানালাইসিস কিভাবে, এমসিকিউ পড়তে হবে, কিভাবে রিটেনের প্রস্তুতি নিতে হবে, কোন কোন বইগুলো পড়তে হবে, এই বিষয়ে কিন্তু একটা বিস্তারিত সামগ্রিক ধারণা আমি তোমাদেরকে দিয়েছিলাম গত ক্লাসটা। যারা আজকে নতুন আছো তারা অবশ্যই বিগত ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিবা। ওয়েবসাইটে আছে, আবার আমাদের কি বলে ইউটিউবেও আছে, ইউটিউবে আপলোড দেওয়া আছে। সো ফ্রি ক্লাস যেগুলো হচ্ছে সবগুলো ইউটিউবে তুমি পাবা। সো একটু দেখে নিবা কষ্ট করে। আজকে যেটা হবে কোয়েশ্চেন সলভ। এখন বিগত ক্লাসে আমি 25-26 সেশনের 5টা কোয়েশ্চেন সলভ করতে পেরেছিলাম, বাকিগুলো আর আমি সময় পাই নাই। ঠিক আছে, মানে তোমার ক্লাসটা অনেক লং হয়ে গিয়েছিল আর কি, মানে তোমার 2 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছিল, যার কারণে ছুটি দিতে হয়েছিল। তো আজকে যে বিগত যে 5টা সলভ করেছিলাম এরপর থেকে আমরা শুরু করব। সো এই পর্যন্ত আমরা সলভ করতে পেরেছিলাম 25-26 সেশনের। আজকে আমরা 6 থেকে শুরু করব, এই যে এখান থেকে শুরু করব। এখন কথা কোশ্চেন কেন সলভ করব, বা আমি কেন তোমাদেরকে প্রশ্ন সলভ করাচ্ছি। দেখো, বাংলা, জিকে এগুলোর থেকে ইংলিশ কোশ্চেন সলভ সব থেকে বেশি করতে হবে। কি জন্য করতে হবে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কোশ্চেন তোমার রিপিট হয়। রিপিট মানে এমন না যে মনে করো যে হুবহু যেটা আসছে ওইটাই দিয়ে দিস, এরকম না, বাট একই নিয়ম রিপিট হয়। নিয়ম, কোশ্চেন রিপিট হয় বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি নিয়ম রিপিট হয়। ধরো 25-26 সেশনে একটা নিয়ম থেকে একটা প্রশ্ন এসেছে, তো এটা 26-27 সেশনেও আসতে পারে। বুঝতে পারছো? সো ইংলিশ কোশ্চেন বেশি বেশি সলভ করতে হবে। ঠিক আছে। আবার আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলেছি, যে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে কোনটা সঠিক অ্যান্সার এইটা তুমি আগে বের করবে না, কোনটা ভুল, কোন 3টা ভুল এইটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, বাংলা হোক, ইংরেজি হোক এবং জিকে হোক, সবগুলোর ক্ষেত্রেই। বিষয়টা বুঝতে পারছো? ধরো এই যে এখানে এই জিনিসটাই তুমি একটু ধরো, যে ধরো এখানে 4টা অপশন আছে, হ্যাঁ, 4টা অপশন। তো 4টা অপশনের ভিতরে কোন 3টা ভুল এইটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং এই 3টা কেন ভুল সেইটা তোমাকে জানতে হবে এবং বিস্তারিত পড়ে নিতে হবে। কারণ দেখা যাবে যে পরবর্তী সেশনে, হ্যাঁ, পরবর্তী সেশনে এই বাকি তোমার তো এখানে লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমার পরবর্তীতে দেখা যাবে যে এই যে 3টা ভুল, হ্যাঁ, এই 3টা ভুলের থেকে কোন একটা গ্রামার তোমাকে পরবর্তী সেশনে দিয়ে দিয়েছে। এজন্য তোমাকে আগে কি আইডেন্টিফাই করতে হবে, কোন 3টা ভুল সেটা আইডেন্টিফাই করতে হবে, কেন ভুল সেটা বিস্তারিত জানতে হবে। আর একটা বিষয় বললাম, বাংলা এবং জিকের থেকে তোমাকে ইংরেজি যে প্রশ্ন তো সলভ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, হ্যাঁ, তাহলে তোমার বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করে ফেলতে হবে, বাংলা, ইংরেজি এবং জিকে করলে যেটা হবে, তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক গুলো থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন আসে, এবং সেই টপিক গুলো তুমি যদি একটু জোর দিয়ে পড়ো তাহলে তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে কিনা? তো বাংলা, তবে বাংলা কম্পারেটিভলি, তুলনামূলকভাবে বাংলা এবং জিকের থেকে তোমার ইংরেজি কোয়েশ্চেন বেশি সলভ করতে হবে। কারণ ইংরেজি কোয়েশ্চেনে যে বললাম নিয়ম রিপিট হয়, কি হয়, নিয়ম রিপিট হয়। সো আমরা কোয়েশ্চেন সেভাবে সলভ করব। ঠিক আছে, প্রত্যেকটা অপশন আমরা একদম বিস্তারিত ভাবে শিখবো, কেন ভুল, হ্যাঁ, কোনটা সঠিক, কেন সঠিক, এইভাবে আমরা শিখবো। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 6 নম্বর এটা একটু করি। দেখো এখানে কি বলতেছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং মানে তোমার ভুল যে বানান, স্পেলিং মানে কি বানান, তার মানে ভুল যে বানানটা আছে ওইটা তোমার এখানে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে 3টা অপশন সঠিক, অর্থাৎ 3টা অপশনের সঠিক বানান আছে, হ্যাঁ, সঠিক স্পেলিংটা আছে, ভুল কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে। এখন তোমাদেরকে আমি বিগত ক্লাসে বলেছিলাম যে স্পেলিং অবশ্যই একটা আসবে, অবশ্যই আসবে। দেখো না, এখানে একটা আসছে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম 2টা আসবে, বলেছিলাম তোমাদের। সিনোনিম অ্যান্টোনিম, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম আসবে। এরপর স্পেলিং একটা আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে, হ্যাঁ, কমপক্ষে একটা আসবে, বেশি হলে 2টা 3টাও আসতে পারে। যাই হোক, ওইটা বিগত ক্লাসে দেখবা, ওইখানে সব বিস্তারিত বলা হচ্ছে। এখন এই স্পেলিং জিনিসটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে, তোমাদেরকে আমি বলেছিলাম। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে, সিনোনিম অ্যান্টোনিমও ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে। ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিগত ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার গুরুত্ব আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, আজকে আর এতটা বোঝাচ্ছি না। তবে ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু জেনে নাও। মানে রিটেন যে অংশটা আছে, রিটেনে 40 মার্ক না,
রিটেনে কত মার্ক? সরি, রিটেনে হচ্ছে তোমার 40 মার্ক। 40 মার্কে তুমি পাসই করতে পারবে না তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে না পড়ো। ইংলিশ ফার্স্ট পেপার বইটা যদি তোমার ভালো মতো জানা না থাকে, তাহলে ওইখানে তুমি ফেল। অনেকে আছে, যেমন আমাদের সময় 19 সালে কত হয়েছে তোমার, এমসিকিউ তে মনে হয় পাশ করছিল প্রায় 1 লাখের কাছাকাছি পাশ করছিল, হ্যাঁ এমসিকিউ তে পাশ করছিল। পরে রিটেনে গিয়ে পাশ করছে মাত্র 10,000। বুঝতে পারছো? মানে ধরো 1 লাখ পাশ করছে এমসিকিউ তে, পরে রিটেনে গিয়ে মনে করো হচ্ছে তোমার ওই কমতে কমতে 10,000 মতো পাশে। 10,000 তো সবাই চান্স পাবে না, সবাই চান্স, যে কয়টা সিট সেই কয়টা আহ হচ্ছে স্টুডেন্ট চান্স পাবে, তাই না? আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা না যাই। এখন এখানে কোনটা হচ্ছে তোমার ইনকারেক্ট আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে, এটা সঠিক, ইনোকিউয়াস, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ইনোকিউয়াস, ইনোকিউয়াস তোমার ইনোকিয়াস শব্দের অর্থ কি? ইনোকিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার, দেখো এটার অর্থ হচ্ছে নট হার্মফুল, কি মানে ক্ষতিকর নয় এমন জিনিসকে বল হার্মফুল, ক্ষতিকর নয় এমন জিনিসকে বলা হয় তোমার হচ্ছে ইনোকিউয়াস। যেমন আমি বললাম ইনোকিউয়াস স্নেক, মানে হচ্ছে তোমার মানে কি বলা যায়, নির্বিষ সাপ, বা ক্ষতিকর নয় এমন সাপ। আমি বললাম যে ইনোকিউয়াস ড্রাগ, মানে ক্ষতিকর নয় এমন ঔষধ, হ্যাঁ এরকম। ইনোকিউয়াস মানে হচ্ছে তোমার, তাহলে অর্থ হচ্ছে বাংলায় কি বলতে পারি আমরা, ক্ষতিকর নয় এমন জিনিস, অথবা নির্দোষ, হ্যাঁ নির্বিষ, এরকম অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে বলতেছে তোমার কি ইউবিকিউটাস, কি ইউবিকিউটাস, এটাও সঠিক বানান। ইউবিকিউটাস মানে হচ্ছে তোমার সর্বত্র, হ্যাঁ সব জায়গায় বিরাজমান, হ্যাঁ সর্বব্যাপী, এরকম অর্থ হয়, হ্যাঁ সর্বত্র বিরাজমান। এটা হচ্ছে এটার অর্থ। যেমন আমি হচ্ছে আহ একটা উদাহরণ দিই, হ্যাঁ একটা উদাহরণ যদি আমি বললাম যে স্মার্টফোনস আর ইউবিকিউটাস ইন দিস মডার্ন এজ, যে এই আধুনিক যুগে স্মার্টফোনটা হচ্ছে সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। আমি তোমাদেরকে আগে বলেছি, যখন তোমরা কখনো কোনো শব্দ শিখবা, তখন ওইটা কোন অর্থে ব্যবহৃত হয়, কেমন বাক্যে ব্যবহৃত হয়, এটা জেনে নিবা, নাহলে কিন্তু এই শব্দটা পরের মনে থাকবে না। ঠিক আছে, বর্তমানে সহজ এআই আছে, চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, ওকে শব্দটা দিয়ে বলবা যে এটা দিয়ে আমাকে 5টা বাক্য তৈরি করে দাও, তো মুখস্থ করার দরকার, 5টা বাক্য একবার রিডিং দিলেও তোমার অর্থটা মনে থেকে যাবে। ইউবিকিউটাস অর্থ কি, এটা তুমি মনে থাকবে এবং তুমি এটা বাক্যে ব্যবহার করতে পারবা। ঠিক আছে কিনা? সো এটাও সঠিক, এটাও সঠিক, হ্যাঁ মানে আমাদের প্রশ্ন অনুযায়ী ভুল আর কি। আচ্ছা বি নাম্বার কি বলছে, ট্রেপিডেশন, ট্রেপিডেশন, এটাও হচ্ছে আমার সঠিক বানান। ঠিক আছে, ট্রেপিডেশন, এটা কারেক্ট স্পেলিং, এটার অর্থ হচ্ছে ভয়, শঙ্কা। আচ্ছা এটা বাক্যে কেমন ভাবে ব্যবহৃত হবে? যেন আমি বললাম যে স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা এন্টার দ্য এক্সাম হল, যে পরীক্ষার হলে প্রবেশ করলো উইথ উইথ কি ট্রেপিডেশন, উইথ গ্রেট ট্রেপিডেশন, মানে ব্যাপক ভয় নিয়ে, ব্যাপক ভয় নিয়ে শিক্ষার্থীরা হচ্ছে পরীক্ষার হলে প্রবেশ করলো। ঠিক আছে কিনা, এরকম। আচ্ছা তাহলে এটা গেল। তাহলে আমার এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার কারেক্ট স্পেলিং। আচ্ছা এখানে ভুল কি আছে, এখানে আরেকটা আর হবে, একটা আর আছে না, আরেকটা আর হবে, অর্থাৎ সারপিটিশাস, উচ্চারণ কি টিআইও ইউ আছে, এটার উচ্চারণ কি হয় মনে আছে? শ্বাস, কি হয়? শ্বাস। যেমন কনশাস, কি আছে? কনশাস। সো স্যার, এখানে আরেকটা আর হবে নরমালি, তো একটা আর দিয়েছে, সো এটা হচ্ছে আমার ইনকারেক্ট স্পেলিং, মানে ভুল বানান। সো সারপিটিশাস শব্দের অর্থ কি? সারপিটিশাস শব্দের অর্থ হচ্ছে চোরাগোপ্তা, চোরাগোপ্তা। ভালো বাংলা বলছি, দেখো এটা অনেকে বুঝতে পারবে না। চোরাগোপ্তা মানে হচ্ছে গোপন, গোপন, হ্যাঁ সহজ বললে, আমি যদি বলি গোপন, যেমন আমি বললাম হি, কি বলা যায়, হি মেড আ সারপিটিশাস ফোন কল টু দ্য প্রিন্সিপাল, সে প্রিন্সিপালের কাছে একটা গোপন কল করেছিল, হয়তো মারঠাক বাহায় নিচ্ছে বা এরকম কিছু একটা। ঠিক আছে, তো এরকম আর কি। হি মেড এজ এ মেক, মেক কল মানে কি, মেক এজ এ মেক, মেক কল মানে কিন্তু কল করা। ঠিক আছে, মেক ফোন কল মানে ফোন করা, এরকম আর কি। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ওকে, কারণ এইটা হচ্ছে আমার এখানে ভুল বানান, বাকিগুলো সব সঠিক। তাহলে অর্থ মনে থাকবে, ইনোকিউয়াস মানে নির্দোষ, নির্বিষ, তারপর ইউবিকিউটাস মানে সর্বত্র বিরাজমান, ট্রেপিডেশন মানে ভয়, তোমার হচ্ছে আশঙ্কা, এরকম। সারপিটিশাস শব্দের অর্থ চোরাগোপ্তা বা গোপন। ঠিক আছে, ওকে গেল, এটা শেষ। এবার আমরা পরেরটা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর তোমাদের একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে কি জানি বলতে গেলাম, ভুলে গেছি। আচ্ছা এই তোমাদের কমেন্ট দেখতে গিয়ে ভুলে গেছি। স্পেলিং এর ক্ষেত্রে টাইপও হয় না, হ্যাঁ স্পেলিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে সব সময় হয় না। ঠিক আছে,
আমার জানা মতে একটা সেশনে টাইপও হয়েছিল, এবং মানে সবগুলোই সঠিক বানান ছিল আর কি। পরে ওটা সবারই মার্ক দিয়ে দেয়। তোমার যদি অ্যাডমিশনের প্রশ্নে কোনোটা ভুল থাকে তাহলে ওটা সবাইকে মার্ক দিয়ে দেয়, ঠিক আছে কিনা? এজন্য আবার দোয়া করো না যে যাতে হচ্ছে সব হচ্ছে প্রশ্নে ভুল করে, সো ফ্রি ফ্রি চান্স পেয়ে যাবো। সবাইকে সঠিক মার্ক দিয়ে দিলে তো কেউ চান্স পাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এমসিকিউ নাম্বার 7, এটা একটু দেখো, খুব ভালো করে দেখো। এইটা যে শুধুমাত্র এই 25-26 এসেছে বিষয়টা এরকম না, এটা আমি বিগত সেশন গুলোতে আমি আসতে দেখেছি এই প্রিপোজিশনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে ফিড অন সামথিং। কি ফিড অন, STH মানে সামথিং। ফিড অন সামথিং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। যেমন না কিছু উদাহরণ দেখো, হ্যাঁ, যেমন আমি বললাম যে বার্ডস, কি পাখিরা, বার্ডস ফিড অন, কি কি বলা যায়, ইনসেক্টস। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। তো পাখিরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, যে ফিড অন ইনসেক্ট মানে এই জিনিসটা খেয়ে বেঁচে থাকে। এই পাখিরা পাখিরা এই পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা অ্যান্সার পারো, হ্যাঁ, সঠিক হোক ভুল হোক ডাজেন্ট ম্যাটার, আমি যখন সঠিক করে দিব তখন তো তুমি এমনিতেই বুঝতে পারবা কোনটা সঠিক কোনটা ভুল, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যারা পারো আগে অ্যান্সার করে ফেলবা, হ্যাঁ, আগে অ্যান্সার করে ফেলবা। আচ্ছা, আরো উদাহরণ দেওয়া যায়। আমি বললাম হচ্ছে লায়ন্স ফিড অন মিট, যে সিংহ মাংস খেয়ে বেঁচে থাকে। তো এটার একটা রূপক অর্থ আছে, ফিড অনের আরেকটা অর্থ আছে যেটা রূপক অর্থ, এটার অর্থ হচ্ছে নির্ভর করা। যেমন আমি বললাম যে সাম পিপল, বা সাম পিপল বলতে পারি, সাম পিপল ফিড অন নেগেটিভ থটস, মানে কিছু মানুষ নেতিবাচক চিন্তার উপর নির্ভর করে, মানে নেতিবাচক চিন্তার উপর নির্ভর করে সে ডিসিশন বা সিদ্ধান্ত নেয়, বা নেতিবাচক চিন্তায় সে মগ্ন থাকে। হ্যাঁ, সো ফিড অনের আরেকটা অর্থ কি, কোনো কিছুর উপর নির্ভর করা, কোনো কিছু মগ্ন থাকা, এরকম অর্থ আসে। যাই হোক, ওইটা আমাদের দরকার নেই, এই অর্থটা জানলেই তোমার হয়ে যাবে, এগুলো অ্যাডমিশন চাকরি পরীক্ষা আসে। সো ফিড অন সামথিং গেল। আচ্ছা, তাহলে এবার তুমি এটা অ্যান্সার করো, কোনটা হবে দেখো। এখানে কি বলতেছে, স্ট্রে ডগস। আচ্ছা, স্ট্রে শব্দের অর্থ কি? স্ট্রে ডগ শব্দের অর্থ কি? স্ট্রে ডগ শব্দের অর্থ হচ্ছে পথের কুকুর, মানে যে সকল কুকুরের বাপ মানায় আর কি, মানে যে সকল কুকুর কেউ পোষে না, ঠিক আছে, মানে বেওয়ারিশ। হ্যাঁ, মানে এখানে সেখানে ঘুরে বেড়ায় যেসব কুকুর, দেখো না রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো এই পথের কুকুর কি করে, ড্যাশ দেমসেলফ, নিজেদেরকে, হ্যাঁ, কিছু একটা স্ক্রাব আছে। স্ক্রাব শব্দের অর্থ কি? স্ক্রাব শব্দের অর্থ হচ্ছে, স্ক্রাব শব্দের অর্থ হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট, হ্যাঁ, উচ্ছিষ্ট মানে কি, মানে মানুষ যেটা খেয়ে ফেলে দেয় ওইটাকে উচ্ছিষ্ট বলে, উচ্ছিষ্ট খাবার। তো এখানে অর্থটা কেমন হবে তাহলে, যে তোমার পথের কুকুর তোমার উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে, এরকম না? অর্থটা কিন্তু এরকম হবে, যে পথের কুকুর উচ্ছিষ্ট, ওই যে মানুষ ফেলে দেয় যে সকল খাবার খেয়ে, ওইগুলো খেয়ে বেঁচে থাকে। কারণ ওই যে কুকুর কেউ পোষে না, পথে ঘুরে বেড়ায়, ও তো কোথায় কি খাবে ও জানে না, ঠিক আছে? ওকে কেউ হচ্ছে বাজার থেকে খাবার কিনে রান্না করে কেউ খাওয়াবে না, তাই না? যেটা এখানে সেখানে পড়ে থাকবে সেটাই খাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কি হবে। এখন প্রথম আমরা এ নাম্বার অপশনটা দেখি কি বলতেছে এখানে। দেখো কি বলতেছে, এ নাম্বার অপশনটা ফিডিং আছে, কি আছে, ফিডিং। আচ্ছা, আমার এখানে কি আছে, সাবজেক্ট। কি সাবজেক্ট? এই বাক্যে কোনো ভার্ব আছে? নাই। আমার এখানে কিন্তু ভার্ব লাগবে, কি লাগবে, ভার্ব লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওইভাবে না গেলেও হয়, আমরা তো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জেনে ফেলছি। হুম, সো সেন্টেন্স কারেক্ট কি ইনকারেক্ট ওটা দেখার দরকার নেই। নর্মালি আমার এটা সি নাম্বার হচ্ছে সঠিক আনসার, কারণ এটা ফিড ইন হবে না, হ্যাঁ, এটা ভুল। উই তো হবে না, ঠিক আছে কিনা, এটাও হবে না, টু হবে না। আমার যেহেতু এখানে কি হবে, আমরা জানি যে আমার এখানে কি হবে, এখানে হচ্ছে আমার অন হবে, কি হবে, অন হবে। সো এখানে তাহলে এই যে এটা সঠিক আনসার, ফিড অন। ফিড অন মানে খেয়ে বেঁচে থাকা। সো হবে যে পথের কুকুর তোমার হচ্ছে এই যে তোমার উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে, শেষ। বাকিগুলো হচ্ছে তাহলে ভুল। কেন ভুল আগে দেখাই দিস। ওকে, দেখছো, সীমা কিন্তু এইচএসসি 27 ব্যাচ, পেইড ব্যাচের স্টুডেন্ট, এই যে সব জায়গায় এই ফাজলামি করে। আচ্ছা, এরপরে দেখো এটা কি, এটা একটু সবাই দেখো তো পারো কিনা। বলছে এটা অনেকে পারার কথা, যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছো তাদের এটা জানার কথা। আচ্ছা, দ্য প্লেয়ার্স along with the coach dash to attend the meeting, কি বলতেছে, আমরা অর্থটা একটু পরে অর্থটা একটু আগে জানি, হ্যাঁ, এটা ভুল কি সঠিক ওটা পরে আমরা হচ্ছে এই এই যে এখানে আমরা নর্মালি দেখতে পারতেছি যে আর রিকোয়ার্ড, হ্যাঁ, ওয়াজ রিকোয়ার্ড, ইজ রিকোয়ার্ড, আসলে রিকোয়ার্ড মানে কি এটা আগে একটু আমরা জেনে নিই, তাহলে অর্থটা বুঝতে আমাদের সহজ হবে। অর্থ না বুঝলেও সমস্যা নাই, এখানে অর্থ না বুঝলেও তুমি সঠিক অ্যান্সার করতে পারবা, বাট শিখতে হবে, এগুলো কখন কোথায় কোনটা আসবে বলা যায় না, ঠিক আছে কিনা। আচ্ছা, দেখো অর্থটা কি, যেমন তোমাদের আমি দেখাই যে বি
বি প্লাস বি রিকোয়ার্ড টু বি রিকোয়ার্ড টু ডু বি রিকোয়ার্ড টু বি মানে বুঝতে পারতেছো কিনা বি মানে কিন্তু এম ইজ আর অজয়ার ঠিক আছে বি ভার্ব মানে কি এম ইজ আর অজয়ার যেখানে বি মানে এম ইজ আর অজয়ার ওকে এম ইজ আর অজয়ার ওকে সো বি মানে এম ইজ আর অজয়ার এর পরে রিকোয়ার্ড এরপরে টু ডু এটার অর্থ হচ্ছে তোমার আবশ্যক হ্যাঁ কোনো কিছু আবশ্যক থাকা প্রয়োজন বাধ্যতামূলক এরকম অর্থ দেয় যেমন উদাহরণ না দিলে বুঝতে পারবো না যেমন আমি বললাম যে কি বলা যায় যে স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু কি দেওয়া যায় ওয়ার ইউনিফর্ম তো বুঝো ইউনিফর্মস ঠিক আছে স্কুল ড্রেস যেটা আর কি তো এখানে বলতেছে যে স্টুডেন্টস আর রিকোয়ার্ড মানে কি এই দেখো বি ভার্ব রিকোয়ার্ড এরপরে টু এরপরে যে ভার্ব ডু মানে কিন্তু ভার্ব বুঝাইছি আমি সো বি রিকোয়ার্ড টু ডু সামথিং মানে হচ্ছে কোনো কিছু করা বাধ্যতামূলক আবশ্যক প্রয়োজন এরকম যেমন স্টুডেন্ট আর রিকোয়ার্ড টু ওয়ার ইউনিফর্মস মানে শিক্ষার্থীদের ইউনিফর্ম অর্থাৎ স্কুল ড্রেস পরা বাধ্যতামূলক আবশ্যক প্রয়োজন ঠিক আছে আরেকটা অর্থ দিয়ে আমি বললাম যে ধরো বাংলাদেশে হচ্ছে ভিজিট করতে আসছে বাইরে আমেরিকা থেকে ধরো আসছে বাংলাদেশ ভিজিট করতে তো সেনাবাহিনী নর্মালি পার্বত্য অঞ্চলগুলোতে তোমার যদি ভিজিট করতে হয় সেক্ষেত্রে তোমার ওই সেনাবাহিনীর আইডি কার্ড চেক করে তো ধরো কোন একটা সেনাবাহিনী সে বললো যে ভিজিটার্স আর রিকোয়ার্ড টু শো দেয়ার আইডি কার্ড অর্থাৎ যারা হচ্ছে তোমার দর্শনার্থী আছে যারা হচ্ছে ভিজিটর তাদেরকে আইডি কার্ড শো করা দেখানো আবশ্যক প্রয়োজন দরকার ঠিক আছে কিনা এরকম অর্থ দেয় হ্যাঁ এটা একটা অর্থ ঠিক আছে আরেকটা আছে অর্থ সেটা হচ্ছে সামথিং ইজ রিকোয়ার্ড এগুলো শিখতে হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি খুব কঠিন কোশ্চেন করে না জানাশোনার ভিতর থেকে বেসিক কোশ্চেন করে তোমার যদি বেসিকই দুর্বল থাকে তাহলে কিন্তু পারবে না সো সামথিং ইজ রিকোয়ার্ড মানে হচ্ছে কোনো কিছু প্রয়োজন সামথিং ইজ রিকোয়ার্ড হ্যাঁ সামথিং মানে এখানে কোন একটা অবজেক্ট মানে কোন একটা বস্তু বসবে তো সামথিং ইজ রিকোয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর প্রয়োজন আবশ্যক যেমন আমি বললাম যে এক্সপেরিয়েন্স হ্যাঁ লিখে বোঝাই না হলে আবার বুঝতে পারবে না আমি বললাম যে এটা মুছে দিই যেমন আমি বললাম হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স ইজ রিকোয়ার্ড experience is required to get the job ঠিক আছে experience is required to get the job এটার অর্থ কি সামথিং এক্সপেরিয়েন্স এটা একটা সামথিং একটা বস্তু না তো experience is required মানে অভিজ্ঞতা আবশ্যক প্রয়োজন টু গেট দ্য জব চাকরিটা পেতে তাহলে বুঝতে পারছো রিকোয়ার্ডটা কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয় এটা জানতে হবে তোমাদের এটা রিটেনে অনেক বেশি প্রয়োজন হবে রিটেনের ক্ষেত্রে বুঝতে পারছো রিটেনের ক্ষেত্রে অনেক বেশি এটা প্রয়োজন হবে এবং হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন এজন্য এই জিনিসটা একটু ভেঙে বুঝাই দিলাম ঠিক আছে এগুলো তোমরা নিজেরা ইউজ করবা ঠিক আছে আচ্ছা গেল এবার এটা আমাদের কি অ্যান্সার হবে দেখো এখানে বলছে দ্য প্লেয়ার্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে দ্য প্লেয়ার্স মানে প্লেয়াররা along with মানে সহ দ্য কোচ সহ প্লেয়াররা ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং মানে মিটিং এ কোচ সহ প্লেয়ারদের মিটিং এ উপস্থিত থাকা আবশ্যক বাধ্যতামূলক এরকম অর্থ আসতেছে না এই যে তোমার সঠিক অ্যান্সার এখান থেকে করতে হবে আগে সঠিক অ্যান্সারটা আমরা বের করি এখানে দেখো along with আছে কি আছে along with তোমরা জানো along with তারপর হচ্ছে তোমার together with হ্যাঁ together with তারপর হচ্ছে as well as এই যে along with together with as well as এগুলোর আগের অংশটা কিন্তু সবসময় সাবজেক্ট হয় অর্থাৎ এগুলোর আগে যে নাউনটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয় হ্যাঁ তাহলে কি along with together with as well as এগুলোর আগে যে নাউনটা থাকে আগে যে সাবজেক্টটা থাকে ওইটা অনুযায়ী আমার এখানে ভার্ব হয় এখন the players along with the coach অর্থাৎ আমার এখানে ভার্বটা হবে এই the players অনুযায়ী the coach অনুযায়ী নয়
বুঝতে পারছো? তাহলে আমার এখানে ভার্বটা নির্ণীত হবে কি অনুযায়ী? দা প্লেয়ার্স অনুযায়ী। এখন দা প্লেয়ার্স এখানে যেহেতু নাউনের সাথে একটা এস আছে, মানে প্লুরাল, এটা প্লুরাল নাউন না, মানে আমার সাবজেক্টটা কিন্তু এখানে প্লুরাল। তোমরা জানো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে আমার প্লুরাল। এখন আমার এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, কি প্লুরাল, তাহলে আমার ভার্বটা হবে প্লুরাল। এখন আমার এখানে প্লুরাল ভার্ব কোনটা আছে, ওইটাই আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, প্লুরাল ভার্ব কোথায় আছে, অ্যান্সার করো তো সবাই। ইজ, এটা তো সিঙ্গুলার ভার্ব, এটা হবে না। আচ্ছা, ওয়াজ, এটাও সিঙ্গুলার ভার্ব, এটাও হবে না। হ্যাঁ, রিকোয়ার্স, এই যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকা মানে ওটা সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, তোমাদেরকে বেসিক ক্লাসে পড়াইছি যারা পেইড বেসে আসো। তো এটা যারা যারা নতুন তারা জেনে রাখো যে ভার্বের সাথে, যেমন হি ইটস রাইস, হি ইটস, সে ভাত খায়, তাই না? এখানে এই ইটসটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, এ দেখো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমার এইটা, আর রিকোয়ার্ড হবে। কারণ আমার সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে, আর তো প্লুরাল ভার্ব। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো যে আর এই যে বি ভার্ব রিকোয়ার্ড আর টু ডু সামথিং, এই যে আবশ্যক, বাধ্যতামূলক, এরকম অর্থ দিবে যে তোমার কোচ সহ প্লেয়ারদেরকে মিটিং এ উপস্থিত থাকা বাধ্যতামূলক, আবশ্যক, হ্যাঁ, প্রয়োজন, এরকম। হ্যাঁ, কি করছে বলছে ভাই এখানে তো আর রিকোয়ার্ড আছে, বাট এখানে যদি ওয়ার রিকোয়ার্ড থাকতো, কি থাকতো? ওয়ার রিকোয়ার্ড যদি থাকতো তখন আর থাকতো না, বুঝতো? বুঝতে পারছো? কারণ আর রিকোয়ার্ডের সঠিক অ্যান্সার, ওয়ার রিকোয়ার্ডের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? কোনো সমস্যা নেই। কি বলতেছে? আ পারসন, একজন ব্যক্তি, হ্যাঁ, হু হেল্পস, যে সাহায্য করে, পিপুল, মানুষদেরকে, বলছে একজন ব্যক্তি যে মানুষদেরকে সাহায্য করে, থ্রু, মধ্য দিয়ে, হ্যাঁ, তোমার এটা কিন্তু প্রিপজিশন, মধ্য দিয়ে। চ্যারিটেবল, চ্যারিটেবল শব্দের আমরা এটার অর্থ হচ্ছে পরোপকারী, মানে পরের উপকার করা যেটাকে বলে, আমরা এটার কল্যাণ ধরতে পারি। কজ মানে উদ্দেশ্য, হ্যাঁ, কল্যাণ উদ্দেশ্যে, বা হচ্ছে অপরের উপকারের উদ্দেশ্যে। হ্যাঁ, তো বলছে একজন মানুষ যে হচ্ছে কল্যাণকার উদ্দেশ্যে মানুষদেরকে সাহায্য করে, একজন মানুষ যে কল্যাণকার উদ্দেশ্যে, হ্যাঁ, ভালো উদ্দেশ্যে, উপকার করার উদ্দেশ্যে অন্য মানুষদেরকে সাহায্য করে, ইজ অ্যান, সে, ইজ এ অথবা অ্যান, সে হয় একজন কি, অর্থাৎ যে মানুষ অন্যদেরকে একদম মনে করো বিনা স্বার্থে, হ্যাঁ, কল্যাণ করার জন্য, সাহায্য করার জন্য, উপকার করার জন্য তোমার হচ্ছে সাহায্য করে, তাকে কি বলা হয়? আচ্ছা, এখানে প্রথমটা বলছে অপটিমিস্ট। অপটিমিস্ট সবাই জানে, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যে হচ্ছে কখনো নিরাশ হয় না, সব সময় সব বিষয় নিয়ে আশাবাদী থাকে যায়। ওকে, তাহলে এটা তো হবে না, এটা এত কখনোই সম্ভব না, এটা না। আচ্ছা, মিজানথ্রোপিস্ট, মিজানথ্রোপিস্ট হবে না, কারণ মিজানথ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার, মিজানথ্রোপিস্ট, মিজানথ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার মানব বিদ্বেষী। মিজানথ্রপি শব্দের অর্থ কি? মানব বিদ্বেষী, অর্থাৎ যে মানব বিদ্বেষী বা মিজানথ্রপিস হচ্ছে সে যে হচ্ছে মানুষকে ঘৃণা করে, মানব জাতিকে যে ঘৃণা করে। আপনি বলতে পারো ভাই এমন মানুষকে আছে যে মানুষদেরকে ঘৃণা করে, মানুষ, সে নিজে মানুষ, তাহলে সে কেন হচ্ছে অপর মানুষদেরকে বা হচ্ছে মানুষকে ঘৃণা করবে, তাই না? এটা অবশ্যই আছে। দেখো, এটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি তাকে বানায়। ধরো কোন একটা মানুষ জীবনে অনেক বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, অনেক ধোঁকা, ঠিক আছে কিনা, অনেক হঠকারিতার শিকার হয়েছে, হওয়ার পরে ওই মানুষটার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। কি হয়ে গেছে? বিশ্বাস উঠে গেছে। হয় না অনেক সময়, ধরো এখন আমরা কোনো বিশ্বাসঘাতকতা, অপর মানুষ থেকে যখন বিশ্বাসঘাতকতা, কাছের মানুষ থেকে যখন বিশ্বাসঘাতকতা, ধোঁকা, হঠকারিতার শিকার হই, তখন কিন্তু আমাদের মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তখন আমরা নিজেদেরকে এক ঘরে করে ফেলি, অর্থাৎ আমরা একাকিত্বকে বেছে নিই এবং মানুষের সঙ্গ পরিহার করি। তো যে সকল মানুষ এরকম বিশ্বাসঘাতকতা, তারপর ধোঁকার শিকার হয়ে একাকিত্বকে বেছে নেয়, হ্যাঁ, মানুষের সঙ্গ থেকে দূরে থাকে, ঠিক আছে, তাকে বলা হয় এই মিজানথ্রোপিস্ট, মানব বিদ্বেষী। ওকে, তাহলে এটা আমার হচ্ছে না। আইডিয়ালিস্ট, আইডিয়ালিস্ট হবে না, আইডিয়ালিস্ট মানে হচ্ছে, আইডিয়াল মানে আদর্শ, তো আইডিয়ালিস্ট মানে আদর্শবাদী, অর্থাৎ যে মানুষ হচ্ছে তোমার স্বপ্ন দেখতে ভালোবাসে, যে মানুষ মনে করে যে অনেক কঠোর পরিশ্রম, হ্যাঁ, ন্যায় বিচার, সততা, এগুলোর মাধ্যমে এই সমাজ, এই রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব, ঠিক আছে, তাকে বলা হয় তোমার আইডিয়ালিস্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে না, তাহলে আমার সঠিক অ্যান্সার এটাই হবে, ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট শব্দের অর্থ, ফিলান্থ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার মানব হিতৈষী, ঠিক আছে, এই যে বানানটা হচ্ছে এরকম, মানব হিতৈষী। ওকে, মানব হিতৈষী মানে হচ্ছে মানুষের উপকার করে, মানুষের উপকার করে, হ্যাঁ, কল্যাণ করে, তাহলে এটা আমার সঠিক অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কোর্স যারা হচ্ছে পেড, অনেকে মানে প্রি অ্যাডমিশন কোর্সে অনেকে ভর্তি হয়ে গেছে অলরেডি, তো প্রি অ্যাডমিশনে ফ্রি ক্লাস চলতেছে,
ফ্রি ক্লাস চলতেছে এখন। তো তোমরা হচ্ছে যারা তাদের স্বপ্ন, এক কথায় আমরা ঢাবিকে টার্গেট করে পড়াচ্ছি, হ্যাঁ ঢাবিকে টার্গেট করে পড়াচ্ছি। তো তাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কারণ এখানে লেখা আছে কোর্সের নাম জিরো টি ডি, অর্থাৎ তুমি যদি জিরো লেভেল হও তোমাকে একেবারে পুরো করে তারপর ঢাবিতে চান্স পাওয়ার উপযোগী করা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। হ্যাঁ তোমরা চান্স পাইলে আমাদের লাভ, তোমার তো লাভ আছে, তোমাদের থেকে কিন্তু আমাদেরও লাভ আছে। আর তোমরা চান্স পাইলে আমরা বলতে পারবো যে আমাদের স্টুডেন্ট ঢাবিতে চান্স পেয়েছে, হ্যাঁ তো ওইটা দেখে মনে করো যে হচ্ছে স্টুডেন্ট আমাদেরকে বিশ্বাস করবে, তাই না? সো আমাদের তোমাদের থেকে আমাদের আরো হচ্ছে মনে করো যে বেশি চার্ট থাকবে তোমাদেরকে চান্স পাওয়ানোর। তো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, বলতে আমাদের গাইডলাইন একটু মেনে চলতে হবে আর কি। আর একদম কোর্স ফি দেখো, প্রি অ্যাডমিশন দুইটাই 2500 টাকা। মানে তুমি হচ্ছে মাত্র এখন 1000 টাকা দিয়ে ভর্তি হইলে তুমি হচ্ছে পরবর্তীতে 1500 টাকা দিলে তুমি মনে করো যে এই প্রি অ্যাডমিশন দুইটাই পেয়ে যাচ্ছে। এটা অনেকে জানো, অনেকে ভর্তি হয়েছে, যারা হয় নাই তাদের উদ্দেশ্য বলো আর কি। এত অল্প মূল্যে তুমি হচ্ছে অনলাইনে প্রি অ্যাডমিশন কোর্স পাবা না। আর অফলাইনে তো 12,000 টাকার নিচে নাই। তুমি অফলাইনে কোথাও কোচিং করলে নিম্ন 16,000 টাকা, 16,000 টাকা। ডিসকাউন্ট দিলে হয়তো 14-15 পড়তে পারে। তো নর্মালি হচ্ছে এত টাকা দিয়ে কোচিং করা আমাদের ক্ষেত্রে সম্ভব না। সো অনলাইনে ভালো টিচার পাওয়া যায়, সুযোগ সুবিধা ভালো থাকে, অনলাইনে তোমরা করতে পারো। হ্যাঁ তো তোমরা চাইলে এখানে পড়তে। আর আমাদের সব টিচার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট। তার অ্যাডমিশনের কোর্স করলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই আপুদের কাছে পড়তে হবে। কারণ তারা এই সময় পার করে এসেছে, তারা স্টিল পড়তেছে, তারা সবকিছু জানে, এই আর কি। আচ্ছা এবার এমসিকিউ নাম্বার 10 আমরা একটু দেখি। আচ্ছা এবার কি বলতেছে? এবার বলতেছে এমসিকিউ নাম্বার 10। আচ্ছা এই জিনিসটা একটু সবার পারতে হবে, এটা আমি পড়াবো না, হ্যাঁ এটা পড়াবো না। তোমরা পেইড বাসের হও নন পেইড হও হোয়াট এভার, এটা তোমাদের সবাইকে পারতে হবে, কারণ এটা একদম সহজ জানি। দেখি কে পারে। এমসিকিউ নাম্বার 10 কি বলতেছে? ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি। সল্টি মানে কি? লবণাক্ত। বলছে পানি লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি পান করতে পারি না। এটা করো তো দেখি কে পারে। হ্যাঁ 26-27 সবাই ভর্তি হইতে পারো। 26-27, 26-এর নর্মালি 26-এর জন্য 27 ভর্তি হলে যেটা হবে, 27 মানে অ্যাডমিশনে তো প্রচুর কম্পিটিশন। তো 27 যদি এখন থেকে একটু সিরিয়াসলি, হ্যাঁ যদি নিয়মিত ক্লাসগুলোও করো বা মোটামুটি একটা ধারণা নিয়ে নিতে পারো এখন থেকে, তাহলে মনে করো তোমার চান্স মানে কাইন্ড অফ নিশ্চিত হয়ে গেছে। কারণ অ্যাডমিশনের টাইমে 3 মাস, একটা স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিশনে 3 মাস পড়ছে, আর একটা স্টুডেন্ট হচ্ছে সে মনে করো 2 বছর আগে থেকে তার সব ধারণা ক্লিয়ার, হ্যাঁ মোটামুটি অনেক টপিক সম্পর্কে সে জানে। তো চান্স কে পাবে বলো? মানে সম্ভাবনা কার বেশি? যে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, যে আগে থেকে পড়তেছে, আগে থেকে যে হচ্ছে তোমার আহ কনসাস ছিল, সতর্ক সচেতন ছিল, তার পাওয়ার সম্ভাবনাটা বেশি না? আর যে 3 মাসে কিচ্ছু শেষ করা যায় না। তো 3 মাসে কিচ্ছু শেষ করা যায় না। ওরে আল্লাহ, আমাদের যা হয়েছিল 16-17 ঘন্টা করে পড়ছি, তারপরেও শেষ করা যাইতো না। বুঝতে পারছো কিনা? এক সপ্তাহে 3টা শীট শেষ করতে হতো, মানে একটা সপ্তাহে মাত্র 3টা শীট শেষ করতে হইতো। 3টা শীট পারা যাইতো না। আর আমাদের ক্ষেত্রে যেটা বলি, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই, যে জিনিস তুমি একবার পড়ছো ওইটা দ্বিতীয়বার পর টাইমে পাবা না, আগে থেকে বলে রাখতেছে। এই জন্য যারা যারা হ্যাঁ তারা পারবে কারা? যারা একাডেমিক লাইফ থেকে, আমি বলছি না একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন পড়া যায়, বাংলা ইংরেজি পড়া যায়। বাংলা ফার্স্ট পেপার তুমি ধরো খুব ভালো করে আগে থেকে পড়ে রাখছো, ইংরেজি ফার্স্ট পেপার পড়ে রাখছো, তার মানে মনে করো যে তোমার তোমার প্রিপারেশন হয়ে গেছে অলরেডি 50%, 40% বলি, 40% হয়ে গেছে। বাকিটা অন্যান্য জিনিস পড়লে তোমার হয়ে যাবে। তো এই জিনিসটা, তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেল বইয়ের ঢাবি, তাহলে তোমার এখন থেকেই একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। বাইরে তেমন কিছু পড়ার দরকার নাই। তুমি হচ্ছে একাডেমিক বইগুলোই ভালো করে পড়ো, বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, এগুলোই ভালো করে পড়ো। হ্যাঁ সাথে হচ্ছে তুমি এরকম কোন একটা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার হয়ে গেল, ঠিক আছে কিনা? কারণ অনেক স্টুডেন্ট সব বাদ পড়ে যাবে, চান্স পাবে হচ্ছে তোমার 3,000-এর কাছাকাছি স্টুডেন্ট, তাও তো তোমার আর্টসে এত এত হচ্ছে সিট নাই, আর্টসের সিট এখন কমে গেছে। তো এটা একটু অ্যান্সার করো দেখি কি বলতেছে। যেহেতু গুড। আচ্ছা কি বলতেছে? বি 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 অ্যান্সার করতেছে, এই তো পারতেছে, মাশাআল্লাহ। ইয়েস, হ্যাঁ এটা সঠিকভাবে বোঝার জন্য দেখো, এখানে হচ্ছে দুইটা পার্ট আছে, দুইটা ক্লজ আছে। কি আছে? ক্লজ আছে না? ক্লজ তো বুঝো, ক্লজ বুঝো। আলাদা সাবজেক্ট আলাদা ভার্ব থাকা মানে ওটা হচ্ছে ক্লজ। যেমন দা ওয়াটার সাবজেক্ট, অজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব, এটা আমার একটা ক্লজ, এটা একটা ক্লজ। আবার এ হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে একটা ভার্ব, তখন এটা আর একটা ক্লজ। তাহলে আমার এখানে দুইটা ক্লজ আছে না? তো ক্লজ থাকলে দুইটা ক্লজ আছে এখানে, তার মানে আমার একটা ক্লজ মার্কার দরকার। ক্লজ মার্কার তো বুঝো তোমরা, ক্লজ মার্কার বুঝো না?
হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে কিন্তু তোমাদের, এটা অবশ্যই বোঝার কথা। তো আমার যখন দুইটা ক্লজ আছে, আমার একটা ক্লজ মার্কার দরকার। এখন এই যে অ্যাজ এ কনসিকুয়েন্স, এটা তো ক্লজ মার্কার না, ক্লজ মার্কার না, হেন্স এটাও তো ক্লজ মার্কার না। আমার ক্লজ মার্ক হচ্ছে এখানে দুইটা, অলদো আর হচ্ছে তোমার সিন্স, এই দুইটা হচ্ছে আমার এখানে ক্লজ মার্ক। তার মানে হয় সিন্স হবে না অলদো হবে। হ্যাঁ, ক্লজ মার্কে কি আছে, সিন্স আছে, অলদো আছে, ঠিক আছে না। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বাট আছে, অর আছে, তারপর হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আছে তোমার সিন্স, দো, অলদো, ঠিক আছে। আচ্ছা, এখন দো অলদো আর সিন্স দুইটার অর্থ আমার জানতে হবে। দেখো, দো অলদো মানে কি? দো অলদো মানে হচ্ছে দুইটা ক্লজ তোমার হচ্ছে বিপরীত অর্থ দেয়, তাই না? আমি বললাম যে যদিও সে পরীক্ষায় না, যদিও সে কঠিন ভাবে পড়াশোনা করেছে তবুও সে পরীক্ষায় ফেল করছে। দেখো, কঠিন ভাবে পড়াশোনা করলে এ প্লাস না পাক, পাস তো করার কথা, কিন্তু বিপরীত অর্থ দিচ্ছে কিন্তু। দো হি স্টাডিড ভেরি হার্ড, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল, বিপরীত অর্থ দেয়। হ্যাঁ, বিপরীত অর্থ দেয়। এখন তুমি এখানে দো দাও, অর্থ হবে না কি? যদিও পানি ছিল লবণাক্ত, আমি পান করতে পারিনি, হইলো কিছু? যদি এরকম হতো, যদিও পানি ছিল লবণাক্ত, আমি পান করতে পেরেছিলাম, বিপরীত অর্থ দিচ্ছে। পানি লবণাক্ত হলে তো পান করার কথা না, কিন্তু পেরেছে, তার মানে কি? দো হবে, বিপরীত অর্থ দিচ্ছে। তাহলে সিন্স, সিন্স কি অর্থ দেয়? সিন্স দ্বারা কারণ বোঝা যায়, একটার কারণে আরেকটা হইছে বা হয় নাই, এরকম। যেমন সিন্স, যেহেতু, সিন্স অর্থ কি? যেহেতু, যেহেতু পানি ছিল লবণাক্ত তাই আমি পান করতে পারিনি, অর্থাৎ পানি লবণাক্ত থাকার কারণে আমি পান করতে পারি নাই। তার মানে আমার এখানে সিন্স হচ্ছে সঠিক অ্যান্সার। যেহেতু দিলে আমার অর্থটা হচ্ছে, আবার এটার কারণে এটা হয়েছে, আমার এটা বোঝাচ্ছে আর কি, যে পানি লবণাক্ত হওয়ার কারণে পান করতে পারি না, এটার কারণে এটা হয়েছে। সো আমার এটা সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের এমসিকিউ 11। আচ্ছা, কি বলতেছে এটা? এটা সবার পারতে হবে, এটা দেখি কে পারে। এটা একটু দেখবে, সবাইকে পারতে হবে, এটা দেখি কে পারে। এটা একদম সহজ। যারা, তোমরা এইচএসসি না, তোমাদের তো কমপ্লিটিং সেন্টেন্স আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ভার্ব আছে, তো এইগুলোতে এই নিয়মটা আছে। দেখি কে পারে। যে এটা পারবে না, ধরে নিব কমপ্লিটিং সেন্টেন্স পারে না, ভালো। দেখি কে পারে। মোহনা সুলতানা মিম, ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, এটা তুমি ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি হচ্ছে ইউটিউবে পাবা। ফেসবুক পেজে তো 1 মাস থাকবে, লাইভ ক্লাস 1 মাস পর্যন্ত থাকে। তো এটা একটু দেখি কে পারে অ্যান্সার করতে। আচ্ছা, হ্যাঁ, সবাই ডি নম্বর অ্যান্সার করছে এবং এটাই সঠিক অ্যান্সার। কি হবে সেটা হচ্ছে, এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে এবং বিগত 3টা বছর কন্ডিশনাল সেন্টেন্স থেকে পর পর কোয়েশ্চেন আসছে। কি বললাম? বিগত 3 বছর কন্ডিশনাল সেন্টেন্স, এবং হচ্ছে সম্ভবত 23-24 না কোন সেশন হচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকেই 2টা আসছে। বুঝতে পারছো? মানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা চলে আসছে, তার মানে কি এখানে তুমি 2 মার্ক ইজিলি পেয়ে গেলা। হ্যাঁ, সো কন্ডিশনাল সেন্টেন্সটাকে তোমরা হচ্ছে হালকা ভাবে দেখো না। আর কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি আসে তাহলে আসবে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে তাহলে 100% সেটা থার্ড কন্ডিশনাল থেকে আসবে। এখন কন্ডিশনাল সেন্টেন্স তোমরা কি সবাই জানো? এটা কি পড়ানো লাগবে? এটা কি পড়াবো? দেখো, এটা হচ্ছে তোমার রিয়ন ক্যান মে উইল ক্যান মে। হ্যাঁ, মানে কন্ডিশনাল সেন্টেন্স 2টা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন, এটা কন্ডিশন পার্ট, আর একটা হচ্ছে তোমার রেজাল্ট পার্ট থাকে। দ্রুত আমি একটু বোঝাই দিই, এটা অনেকে জানো। তারপরে যে কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে, আরেকটা কি রেজাল্ট পার্ট। সো ইফ যুক্ত যে অংশটা ওটা হচ্ছে কন্ডিশন পার্ট হয়, ইফ যুক্ত যে অংশটা ওটা কন্ডিশন পার্ট। ইফ ইউ কাম আই উইল গো, তাই না? তার মানে আমার এখানে ইফ যে অংশটা আছে এটা আমার হচ্ছে কন্ডিশন পার্ট, আর এটা হচ্ছে আমার রেজাল্ট পার্ট। ওকে, সো কন্ডিশন পার্ট এবং রেজাল্ট পার্টের গ্রামারটা একটু জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর কি V2। এখানে হচ্ছে দেখো, বিষয়টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে, কন্ডিশন পার্টে যদি ভার্বে 1 নম্বর ফর্ম থাকে, কি থাকে? 1 নম্বর ফর্ম, তাহলে রেজাল্ট পার্টে কি হয়? উইল হয়। সেখানে ক্যান হতে পারে, মেও হতে পারে, ঠিক আছে। এখন এই উইল, ক্যান, মে এগুলো তো সব হচ্ছে মডাল ভাব। তুমি আমাকে বলতে পারো, ভাইয়া মডাল ভাব তো আরো আছে, ওইগুলো না বসে শুধু কেন উইল, ক্যান আর মে বসবে? একটা জিনিস মনে রাখবা, যে মডাল ভার্ব গুলোর ভিতরে যেগুলোর হচ্ছে তোমার ভার্বের 2 নম্বর ফর্ম হয়, এইগুলো হচ্ছে কন্ডিশন পার্টের, কন্ডিশনাল সেন্টেন্সের রেজাল্ট পার্টে বসতে পারে। যেমন ক্যান, উইলের 2 নম্বর ফর্ম উড আছে, ক্যানের 2 নম্বর ফর্ম কুড আছে, মের 2 নম্বর ফর্ম কিন্তু মাইট আছে। তুমি বলতে পারো শ্যালের 2 নম্বর ফর্ম তো শুড আছে। না, শ্যালের 2 নম্বর ফর্ম কিন্তু শুড নয়, এটা ভুল, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে যে সকল মডাল ভার্বের 2 নম্বর ফর্ম হয় ওইগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের রেজাল্ট পার্টে বসতে পারে। আচ্ছা, তাহলে আমার কন্ডিশন পার্টে যদি ভার্বে 1 নম্বর ফর্ম থাকে তাহলে রেজাল্ট পার্টে উইল, ক্যান অথবা মে বসবে। যেমন এখানে হয়েছে, দেখো কাম ভার্বে 1 নম্বর ফর্ম, এই জন্য আমার রেজাল্ট পার্টে উইল হয়েছে। কি হয়েছে? উইল হয়েছে।
আচ্ছা, কন্ডিশন পার্টে যদি ভার্বের 2 নং ফর্ম থাকে তাহলে রেজাল্ট পার্টে কি হবে? রেজাল্ট পার্টে হচ্ছে উইলের 2 নং ফর্ম উড হবে, ক্যানের 2 নং ফর্ম কুড হবে, মের 2 নং ফর্ম হচ্ছে মাইট হবে, মানে এগুলো সব 2 নং ফর্ম হবে। আচ্ছা, এবার 3 নম্বর মানে থার্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশন হচ্ছে হ্যাড প্লাস ভি3, অর্থাৎ আমার যদি কন্ডিশন পার্টে এই পার্টে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, হ্যাড প্লাস ভার্বের 3 নং ফর্ম থাকে, তাহলে রেজাল্ট পার্টে আমার কি হবে? রেজাল্ট পার্টে আমার হবে হচ্ছে তোমার উইল, হ্যাঁ, ক্যান, মে, হ্যাভ, মানে উইল হ্যাভ, তারপর হচ্ছে ক্যান হ্যাভ, ঠিক আছে, মে হ্যাভ, এইগুলো হবে। ওকে, এখন তোমাকে বলতে ভাই এটা তাহলে কোন কন্ডিশনাল সেন্টেন্স, এটা কোন কন্ডিশনাল? এখানে তো ইফই নাই, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি হলো? এটা হ্যাড কন্ডিশনাল বলে। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল যেটা, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে অনেক সময় তোমার ইফটা উজ্জ্ব থাকে, কি থাকে? উজ্জ্ব থাকে, যেমনটা এখানে হয়েছে। হ্যাঁ, অর্থাৎ সহজভাবে যদি বলি, হ্যাড দ্বারাই যদি কোনো বাক্য শুরু হয়, কি হয়? হ্যাড দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এটা নিশ্চিত হচ্ছে তোমার থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। হ্যাড দ্বারাই কোনো বাক্য শুরু হলে ওটা থার্ড কন্ডিশনাল, এটাকে হ্যাড কন্ডিশনালও বলে। আচ্ছা, এখন এখানে ইফটা উজ্জ্ব আছে, কিভাবে উজ্জ্ব আছে? দেখো, মূলত বাক্যটা এরকম ছিল যে ইফ আই হ্যাড বিন হেয়ার, মূলত বাক্যটা এরকম ছিল, ইফ আই হ্যাড বিন হেয়ার। হ্যাঁ, এখানে আছে হ্যাড আই বিন হেয়ার না, মূলত বাক্যটা এরকম ছিল, ইফ আই হ্যাড বিন হেয়ার আই ড্যাশ হিম। এখন হ্যাড কন্ডিশনালে যেটা হয় যে ইফটা উঠে যায়, কি হয়? ইফটা উঠে যায় এবং হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে, তাহলে কি হবে? হ্যাডটা সাবজেক্টের আগে আসলে কি হয়ে যাবে? হ্যাড আই বিন হিয়ার, এটা থার্ড কন্ডিশনাল। তো এখানে এটাই হয়েছে, হ্যাড আই বিন হিয়ার। আচ্ছা, এটা যদি আমার থার্ড কন্ডিশনাল, তাহলে আমার কি হবে? আমার উইল হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এরকমটা আমার বের। তার মানে শুড হ্যাভ এটা তো হবে না, মাস্ট হেল্প, মাস্ট তো হয় না, ক্যান হেল্প হবে না, ক্যান কখন হবে? যখন ফার্স্ট কন্ডিশনাল, তাহলে এটা সঠিক অ্যান্সার, 3 নম্বর, কুড হ্যাভ হেল্পড। ঠিক আছে, থার্ড কন্ডিশনাল, এই জন্য আমার এখানে রেজাল্ট পার্টে কুড হ্যাভ হয়েছে। আর হ্যাভ এর পরে তো জানোই ভাবে 3 নং ফর্ম হয়, এই জন্য এখানে হেল্পস। আচ্ছা, এটা অনেকে বুঝতে পারছে। আচ্ছা, এবার দেখো এমসিকিউ টুল কিসের থেকে আসছে? যে এফেক্ট আর ইফেক্টের ব্যবহার থেকে আসছে। এইটা এইটা হচ্ছে আমি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় আসছিল এই এফেক্ট আর ইফেক্ট থেকে কোয়েশ্চেন আসছিল। শুধু আমাদের সেশনে না, বিগত তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোয়েশ্চেন যখন সলভ করবা, দেখবা যে ইফেক্ট আর এফেক্ট থেকে প্রতি বছর ঘুরে ফিরে কোয়েশ্চেন, প্রতি বছর বলা যাবে না, 3-4 বছর পরে পরে আসে। তাহলে ইফেক্ট আর এফেক্টের ব্যবহারটা একটু জানতে হবে। হ্যাঁ, কেন জানতে হবে? তোমার যদি ইংলিশ, নর্মালি তো যারা কোয়েশ্চেন করে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা খুলে কোয়েশ্চেন করে, ইংলিশ ফার্স্ট ইয়ার বইয়ে ইফেক্ট আর এফেক্ট বহু জায়গায় আছে। যারা পেইড ভার্সিটি স্টুডেন্ট আছে তোমাদেরকে আমি বিস্তারিত পড়াইছি ইফেক্ট আর এফেক্টের ব্যবহারটা, ঠিক আছে কিনা? সো এটা একটু ভালো করে জানতে হবে। এবার এখানে কি বলতেছে? দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার। আচ্ছা, কি বলতেছে? দ্য ল্যাক মানে ঘাটতি, অভাব। দ্য ল্যাক অফ রেইন, বৃষ্টির ঘাটতি, দিস ইয়ার, এই বছর বৃষ্টির ঘাটতি মে মানে কিছু একটা করতে পারে, দ্য টোটাল মানে মোট, অ্যাভেইলাবিলিটি মানে কিন্তু পরিমাণ, মোট পরিমাণ কিসের? অফ এগ্রিকালচার মানে কৃষিজ, ক্রপস মানে হচ্ছে শস্য, মানে কৃষিজ শস্যের মোট পরিমাণকে প্রভাবিত করতে পারে, মানে প্রভাবিত করতে পারে, এরকম অর্থে আসবে এখানে। ধরো মানে মানে এবছর বৃষ্টির ঘাটতি হয়েছে, তো বৃষ্টির ঘাটতি হলে কি ফসল কম হবে না? তাই বলতেছে যে এবছর বৃষ্টির ঘাটতি তোমার কৃষি শস্যের মোট পরিমাণকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, এখন আমাদের একটু ব্যবহার জানতে হবে। এফেক্ট আছে, ইফেক্ট আছে, কোনটা কি একটু জানি আমরা। দেখো, ইফেক্টটা হচ্ছে এটা নাউন হতে পারে, আবার ভার্ব হতে পারে। দেখো, ইফেক্টটা যখন নাউন হবে তখন এটার অর্থ হবে প্রভাব, কি হবে? প্রভাব। আর ইফেক্টটা যখন ভার্ব হবে তখন এটার অর্থ হবে তোমার ঘটানো, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার উৎপাদন করা, সম্পন্ন করা, এরকম অর্থ হবে ইফেক্ট যখন ভার হবে, কি অর্থ হবে? সম্পন্ন করা, ঘটানো, উৎপাদন করা। ঠিক আছে, এখন তুমি আচ্ছা, এটা একটা গেল। এবার এফেক্ট, এই এফেক্ট হচ্ছে নর্মালি ভার্ব, এটা ভার্বই। এফেক্ট হচ্ছে কি? ভার্ব। এটার অর্থ হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা। আচ্ছা, এবার আমরা একটু দেখি, তোমরা একটা অ্যান্সার করো, যারা পারো একটা অ্যান্সার করো কাইন্ডলি, একটা অ্যান্সার করো গাইস, একটা অ্যান্সার করো। আচ্ছা, আমরা ডি নম্বর থেকে যাই। আমার কি দেখো তো, আমার এখানে কিন্তু মে আছে, কি আছে? একটু আগেই পড়ালাম, মেয়ের পরে কিন্তু ভার্ব 1 নং ফর্ম হয়, মানে মডাল ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর পরে সবসময় কি হয়? ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তার মানে আমার ডি নম্বরটা যদি আমি নিই, হ্যাঁ,
ধরো আমার অর্থগত দিকটা আমি বাদ দিলাম, গ্রামারটা তো যদি আমি ধরি, এখানে আছে ইফেক্টেড, এটা তো ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে এটা হবে না, মেয়ের পরে তো ভার্বে 1 নম্বর ফর্ম, সো আমার এটা বাদ। ঠিক আছে, ইভেন এটা অর্থগত দিক থেকেও ভুল, অর্থগত দিক থেকেও কি ভুল হবে, কারণ এখানে হচ্ছে প্রভাব করা অর্থ আসতেছে, তুমি এখানে উৎপাদন, যে এবছর আমি যদি ধরি যে এবছর বৃষ্টির ঘাটতি ফসলের মোট পরিমাণকে উৎপাদন করতে পারে, ঘটাতে পারে, সম্পন্ন করতে পারে, হইলেও কোনো অর্থ হবে না। আচ্ছা, এবার দেখো সি নাম্বার কি বলছে, সি নাম্বারটা পরে দেখি, এই যে বি নাম্বারটা আমরা দেখি। আচ্ছা, আমি যদি ইফেক্টটাকে এখানে ভার্ব হিসেবেও ধরি, হ্যাঁ ভার্ব হিসেবেও ধরি, হ্যাঁ তাহলে গ্রামার অনুযায়ী ঠিক আছে, কিন্তু অর্থগত ভুল হবে। এটা যদি তুমি সঠিক অ্যান্সার ধরো তাহলে অর্থগত ভাবে ভুল হবে, কিন্তু গ্রামার অনুযায়ী ঠিক আছে, কারণ ইফেক্টটা হচ্ছে আমার তো ভার্বের 1 নম্বর ফর্ম, মেয়ের পরে ভার্বে 1 নম্বর ফর্ম হয়, ভাই 1 নম্বর ফর্ম হয়, তো সেই হিসেবে ঠিক আছে, কিন্তু অর্থগত ভুল কিভাবে ভুল, আমি বললাম যে এবছর বৃষ্টির ঘাটতি বা বৃষ্টির অভাব তোমার কৃষিজ বা ফসলের মোট পরিমাণকে খারাপ ভাবে উৎপাদন করতে পারে, ঘটাতে পারে, সম্পন্ন করতে পারে, হইলো কিছু হয় নাই, তাহলে এটা আমার ভুল, এটা ভুল, এটা ভুল। আচ্ছা, এবার এবার এইখানে দেখো বলছে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট, আচ্ছা এই জিনিসটা একটু দেখতে হবে, এই জিনিসটা একটু দেখতে হবে। হ্যাঁ এইটা আমরা একটু দেখি, একটু পেঁচাই দিই জিনিসটা, হ্যাঁ একটু ইচ্ছা করে পেঁচাই দিই। দেখো আমি মেয়ের পরে আমার ভার্বের 1 নম্বর ফর্ম হবে, তাই না? তো হ্যাভটাকে ধরো আমি 1 নম্বর ফর্ম ধরলাম ভার্বের, হ্যাভ কিন্তু বাক্যের মেইন ভার্ব হতে পারে। ধরো আমি এই হুবহু এরকম একটা বাক্য তৈরি, আমি বললাম যে হি হি মে হ্যাভ এ, কি দেওয়া যায়, হি মে হ্যাভ এ, হি মানে তার, মে মানে কোনো কিছু, হ্যাভ মানে হ্যাভটা কিন্তু এখানে মেন ভার্ব, হ্যাঁ ভার্বে 1 নম্বর ফর্ম, হি মে হ্যাভ মানে তার থাকতে পারে। আচ্ছা তোমরা যেটা দাও লাইফ লাইন, যে তার একটা লাইফ লাইন থাকতে পারে, লাইফ লাইন তো বুঝে গেছো তোমরা। হ্যাঁ সেদিন দেখি মানে তোমরা যেটা করো, মানে আমার তোমার মানে অনেক স্টুডেন্ট আমার সাথে ফেসবুকে অ্যাড আসো, তো সেদিন একজন পোস্ট দিছে, হ্যাঁ মানে মানে আর কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজন হাতে হাত রেখে মানে ছবির তুলছে আর কি, ছবি তুলে ফেসবুক স্টোরি দিছে মাই লাইফ লাইন। এ বাবা, ঠিক আছে, তোমাদের বয়সে তো লাইফ লাইনের অর্থই বুঝতাম না। ইভেন হচ্ছে বয়স এই যে বুড়ো হয়ে যাচ্ছে, এরপরও জীবনে কোনো লাইফ লাইন নাই, আর তোমাদের অলরেডি ফেসবুকে ছবি তুলে লাইফ লাইন পড়ে দেওয়া শেষ। ওরে খোদা, তোমরা যে কত অ্যাডভান্স হয়ে গেছো, কি আর বলবো, হতাশ। দেখো বলছে হি মে হ্যাভ, এই যে এখানে কিন্তু হ্যাভটা এখানে ভার্বে 1 নম্বর ফর্ম, কি বলছে হি মে হ্যাভ এ লাইফ লাইন, তার একটা লাইফ লাইন থাকতে পারে, মানে তুমি শিওর না আর কি, যে তার থাকতে পারে, হি মে হ্যাভ এ সামওয়ান, তার কেউ একজন থাকতে পারে, ঠিক আছে, হি মে হ্যাভ সামওয়ান, তার কেউ একজন থাকতে পারে। তো এরকম আমি ধরি হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে ধরলেও ঠিক আছে, কিন্তু এইখানে আবার এফেক্ট, এইখানে আমার আছে আবার এফেক্ট ভার্ব, এফেক্ট তো ভার্ব, সো একটা বাক্যে তো 2টা মেইন ভার্ব হইতে পারে না, আমি যদি এটাকে ভার্বে 1 নম্বর ফর্ম ধরি, এটাও যদি আমি মেইন ভার্ব ধরি, তা 2টা ফর্ম তো হয় না আমার, তাহলে সেই হিসেবে আমার এটা ভুল। হ্যাঁ, এই বাক্যটা কখন সঠিক হতো বলতো, এই বাক্যটা সঠিক হতো তখন যখন এটা এখানে এফেক্ট না, এখানে যদি ইফেক্ট দিত তাহলে আবার সঠিক হইতো, ইফেক্ট দিলে আবার সঠিক, যে সঠিক হওয়ার সম্ভাবনা ছিল, যে তখন এটা নাউন হয়ে যেত, হ্যাঁ নাউন হয়ে যেত, তো হ্যাভ সামথিং মানে কোনো কিছু আছে এর অর্থে, যে এই বছর বৃষ্টির ঘাটতি ফসলের মোট পরিমাণ, এবছর ফসলের ঘাটতির, না না না, এবছর বৃষ্টির ঘাটতির ফসলের মোট পরিমাণের উপর কি খারাপ প্রভাব থাকতে পারে, তখন কিন্তু তোমার বাক্যটা সঠিক হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে। তো এখানে যদি ইফেক্ট থাকতো তাহলে আবার সঠিক হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু এখানে এফেক্ট আছে, তো আমি এক বাক্যে তো 2টা মেইন ভাব হইতে পারে না, তো এটা আমার ভুল। হ্যাঁ যাই হোক, একটু পেঁচায় বুঝালাম এটা, তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে সি। সঠিক অ্যান্সার কি, সি। যেমন আমার এখানে মেয়ের পরে তো আমার ভাবে 1 নম্বর হবে, তো এফেক্ট হিসেবে মানে গ্রামাটিক্যালি ঠিক আছে, আবার অর্থগত ঠিক আছে, যে এবছর বৃষ্টির ঘাটতি তোমার কৃষি শস্যের মোট পরিমাণকে প্রভাবিত করতে পারে, ঠিক আছে কিনা, এটা বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো 13 নম্বরটা একটু দেখি, আমাদের প্রায় শেষ। হ্যাঁ 15টা কোশ্চেন থাকে তো, সো আমরা হচ্ছে 13 নম্বরে চলে আসছি অলরেডি। আচ্ছা এটা যারা অ্যান্সার পারো তারা করবে, খুবই সহজ, একদম সহজ। দেখো কি বলতেছে এটা, দ্য টিচার শিক্ষক আস্কড জাফরকে জিজ্ঞাসা করলো ড্যাশ ইউর এক্সারসাইজ
মানে তোমার এক্সারসাইজ কিছু একটা ইয়েস্টারডে গতকাল ডিউরিং সময়ে দ্য টাইম, হ্যাঁ সময় অ্যালোটেড টু ইউ। আচ্ছা আচ্ছা, অ্যালট শব্দ হচ্ছে বন্টন করা, বরাদ্দ করা, এরকম অর্থ আসে। তোমাদেরকে আমি আগেও বলছি যে তুমি যখন দেখবা যে হঠাৎ করে ভার্বের তিনও ফর্ম ব্যবহৃত হয়েছে বাক্যে, তাহলে মনে করবো এখানে দ্যাট ইজ, দ্যাট আর, হু ইজ, হু আর উজ্জা আছে। যেমন এখানে দ্যাট ইজ উজ্জা আছে, হ্যাঁ দ্যাট ইজ উজ্জা আছে। যারা পেইড বেসে ক্লাস করো না তাদের একটু বুঝতে কঠিন হতে পারে। নর্মালি দেখো এখানে হঠাৎ করে ভার্বের তিন নম্বর ফর্ম না, তার মানে এখানে তোমার কি বাক্যের মাঝখানে হঠাৎ তিন নম্বর ফর্ম, তার মানে এখানে দ্যাট ইজ উজ্জা আছে। দ্যাট কেন? কারণ টাইমটা বুঝতে, এই জন্য দ্যাট। আর টাইমটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে ইজ। দ্যাট ইজ অ্যালোটেড টু ইউ, প্যাসিভ। আচ্ছা যাই হোক, এখন আমাদের এখানে যে জিনিসটা বুঝতে হবে, একদম সংক্ষেপে বোঝাই, সেটা হচ্ছে কি আমাদের এই যে এখানে একটা শূন্যস্থান আছে না, এই শূন্যস্থানে চারটার কোন একটা বুঝবে আর কি। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে এই বাক্যে একটা ইয়েস্টারডে আছে। কি আছে? ইয়েস্টারডে আছে না কিছু কিছু শব্দ, হ্যাঁ তোমাদের পড়াইছি, এই রাইট ফর্ম ভার্বে পড়াইছি আলয়। বাক্য যদি আলয় থাকে তাহলে সেখানে কি হয়, সেখানে সেটা হচ্ছে তোমার পাস্ট টেন্সে থাকে। তো এই ঠিক আছে, পাস্ট টেন্সে থাকে। ইয়েস্টারডে, ওয়ান্স, তারপর হচ্ছে লাস্ট, লাস্ট প্লাস কোন একটা ওয়ার্ড, ঠিক আছে কিনা? তো আমার যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তার মানে আমার এই এই অংশটা পাস্ট টেন্সে হবে। কোন টেন্স হবে? পাস্ট টেন্সে। এখন এখানে পাস্ট টেন্সে কোনটা আছে তুমি একটু দেখো তো, পাস্ট টেন্সে কোনটা আছে? 13 এর এ নম্বর করতেছে সবাই। হুম আচ্ছা, এখন পাস্ট টেন্সে কোনটা আছে দেখো, এটা খুবই সহজ, দেখো একদম বেসিক থেকে কোশ্চেন দিছে। আচ্ছা, আর এটা তো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত, এটা ভুল। হ্যাঁ এটাও প্রেজেন্ট টেন্সে, এটাও ভুল। ক্যান, এই ক্যানটা তো হচ্ছে এটা, কুড থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম, কুড কুড থাকলে আমরা ভেবে দেখতাম। এখানে তো ক্যান, ক্যান তো ভাবে এক নম্বর ফর্ম, তাহলে এটাও না, এটা আমার সঠিক আনসার। ডিড রয়েছে, ডিড, ডিড। তাহলে কি টিচার জিজ্ঞাসা করলো জাফরকে, ডিড ইউ প্র্যাকটিস ইউর এক্সারসাইজ? তুমি কি তোমার এক্সারসাইজ গুলো চর্চা করেছিলে ইয়েস্টারডে গতকাল, ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ? তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ে তুমি কি তোমার এক্সারসাইজ এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করেছিলে, চর্চা করেছিলে, অনুশীলন করেছিলে? এই জিনিসটা এখানে বলতেছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো 13 এর এ করছে সবাই, সবার গুলো হয়েছে। এখন কেউ যদি না বুঝতে পারে একটু জানাও। আচ্ছা, আবার অ্যাডমিশনের বিজ্ঞাপন, সবাই ভর্তি হয়ে যাও। হ্যাঁ সবাই ভর্তি হয়ে যাও, অ্যাডমিশনে ভর্তি হয়ে যাও গাইস। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরেরটা চলে যাচ্ছি। কত নাম্বার? 14 নাম্বার। আচ্ছা, এখানে কি বলতেছে, কি বলতেছে, কি বলতেছে দেখো, এমসিকিউ 14। এই যে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ থেকে বিগত 2 বছর পর পর আসছে, এবং অন্যান্য সময় যেটা হয় যে 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে। হ্যাঁ, তো সামনের বছর আসতে পারে, কারণ 25-26-ও ফিগার অফ স্পিচ থেকে আসছে, আবার 24-25-ও ফিগার অফ স্পিচ থেকে আসছে। 23-24-এ আসছে কিনা আমার জিনিসটা খেয়াল নেই, আসতেও পারে। মানে এই ফিগার অফ স্পিচ জিনিসটা, এই যে ফিগার অফ স্পিচ, এটা থেকে প্রায়ই কোশ্চেন আসে। মানে মনে করো যে তুমি এটা থেকে একটা পাবাই, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি এই ফিগার অফ স্পিচ থেকে একটা পাবাই। আর ফিগার অফ স্পিচ থেকে আসলে এই যে এই 4টা পড়লেই হয়ে যাবে। একজন আমাকে একটা পুরো একটা বইয়ের ছবি দিচ্ছে, ভাই এই যে এখানে 30টা ফিগার অফ স্পিচ আছে, সব পড়লে হয়ে যাবে? আমার দরকার নাই তো, পড়ার কি দরকার? সব পড়লে তো সব এলোমেলো হয়ে যাবে। তুমি শুধু পড়বা সিমিলি, পার্সনিফিকেশন, ম্যাটাফোর, অক্সিমরন, শেষ। ঢাকা ইউনিভার্সিটি ফিগার অফ স্পিচ থেকে আসলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। আর ঢাকা ইউনিভার্সিটি যদি ফিগার অফ স্পিচ থেকে আসে, সেক্ষেত্রে তোমার হচ্ছে 90% ক্ষেত্রে সঠিক অ্যান্সার ম্যাটাফোরই হবে, বাকিগুলো অন্য কিছু হতে পারে। বুঝতে পারছো? সহজে বলে দিলাম, বুঝতে পারছো? এবার আমরা ফিগার অফ স্পিচ জিনিসটা কি তোমাদেরকে আগে বলেছে। ফিগার অফ স্পিচ হচ্ছে সাহিত্যের একটা পরিভাষা। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে তোমার লিটারি টার্ম, সাহিত্যিক পরিভাষা। প্রত্যেকটা ভাষারই কিছু সাহিত্যিক পরিভাষা থাকে। তো এই সাহিত্যিক পরিভাষাগুলো ব্যবহার করার তোমার কি বলে একমাত্র কারণ হচ্ছে ভাষাকে একটু সুন্দরভাবে তুলে ধরা। যেমন বাংলাতেও ফিগার অফ স্পিচ আছে, সেটাকে ইংলিশে ফিগার অফ স্পিচ, বাংলায় এটাকে বলা হয় অলংকার। কি বলা হয়? অলংকার। মানে বুঝো তো অলংকার। যেমন তোমরা মেয়েরা যদি একটু অলংকার পরো, হ্যাঁ যদি তোমরা একটু অলংকার মানে গলার নেকলেস, হাতে চুড়ি, একটু কানের দুল, ঠিক আছে কিনা, একটু লিপস্টিক, একটু মেকআপ। হ্যাঁ, তোমরা তো এখন প্রচুর ময়দা মাখো। সো এই ময়দা বা মনে করো যে ফিগার মানে হচ্ছে অলংকার গুলো তোমরা যদি একটু পড়ো, তাহলে তোমাদেরকে একটু বেশি কিউট লাগবে না? কিউট লাগবে, কিন্তু মেকআপ করলে একটু বেশি কিউট লাগে, বেশি করলে আবার খুব খারাপ লাগে। যাই হোক,
এটা হালকা করলে সুন্দর লাগে। তো মেয়েরা যখন এরকম অলংকার করে তখন তাদের একটু বেশি কিউট লাগে। তো ইংরেজি, বাংলা বা প্রত্যেকটা ভাষারই এরকম কিছু অলংকার আছে। হ্যাঁ, কিছু কিছু এরকম সাহিত্যিক পরিভাষা আছে যেগুলো ইউজ করলে এরকম একটু কিউট লাগে, মানে ভাষাটা একটু কিউট হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যেমন আমি বললাম একটা তুমি সুন্দর, আরেকটা বললাম তুমি চাঁদের মতো সুন্দর। কোনটা বেশি কিউট? তুমি চাঁদের মতো সুন্দর, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ এই ফিগার অফ স্পিচ মানে সাহিত্যিক পরিভাষা। যেমন এগুলো সব সাহিত্যিক পরিভাষা, এগুলো তুমি যখন বাক্যে ইউজ করবা তখন বাক্যটা একটু সুন্দর হবে, হ্যাঁ, একটু কিউট হয়ে যাবে। বুঝতে পারছো? সংক্ষেপে ফিগার অফ স্পিচটা বুঝাইলাম। যারা এখানে পেইড বেসার আছে তোমাদের তো আমি ফিগার অফ স্পিচ ওই কবিতা শেষে পড়াই। হ্যাঁ, তোমাদের এগুলো জানার কথা। যারা নতুন আছে তাদের জন্য আমি হচ্ছে একটু পড়াই আবার। আচ্ছা, এখন আমার এখানে কি বলতেছে যে হুইচ ফিগার অফ স্পিচ, কোন ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজ, ব্যবহার করা হয়েছে ইন দিস সেন্টেন্স, এই বাক্যে। কোন বাক্যে? লাইফ ইজ এ পাজল, জীবন হলো একটা ধাঁধা। আচ্ছা, এতটুকু জানলেও আমরা অ্যান্সার করতে পারবো। তারপর পড়ি, বলছে উইথ পিসেস, যার টুকরাগুলো, উইথ পিসেস দ্যাট ডু নট অলওয়েজ ফিট, যার টুকরাগুলো সবসময় খাপ খায় না। বলছে জীবনে একটা ধাঁধা, যার টুকরাগুলো খাপ খায় না। তোমরা ছোটবেলা ধাঁধা মিলাইছো না? ওই যে সবার মাঠে বা তোমার হচ্ছে বিভিন্ন উৎসবে পাওয়া যেত, একটা ছবি থাকতো, ছবি বিভিন্ন টুকরা থাকতো, ওইগুলো হচ্ছে তোমার মিলায় মিলায় ছবিটা হচ্ছে তোমার কি করা, ছবিটা মিলাতে হতো আর কি। তো এরকম আর কি, ধাঁধা, এগুলোকে ধাঁধা বলে। আচ্ছা, এখন বলছে লাইফ ইজ আ পাল, জীবন একটা ধাঁধা। এখন এটা কোন ফিগার অফ স্পিচ? দেখো আমাদের এখানে চারটা অপশন। সিমিলি জিনিসটা কি? সিমিলি জিনিসটা হচ্ছে যখন দুইটা জিনিসের মধ্যে অ্যাজ আর লাইক বাদেই তুলনা করা হবে, তখন সেটাকে বলা হবে সিমিলি। যেমন আমি বললাম যে ইউ আর এ লায়ন, ইউ আর এ লায়ন, ইউ আর এ লায়ন, সরি, ইউ আর লাইক এ লায়ন, লাইক এ লায়ন। আচ্ছা, আমার হচ্ছে স্লিপ অফ টাং হয়েছে, লায়ন, আমি উল্টা বলে ফেলছি। সিমিলি হচ্ছে যখন দুইটা জিনিসের ভিতরে অ্যাজ আর লাইক দ্বারা তুলনা করা হবে, তখন সেটা হচ্ছে সিমিলি। যেমন এখানে ইউ আর লাইক আ লায়ন, এইবার দিয়েছে, তুমি হলো একটা সিংহের মতো। তাহলে এখানে ইউটাকে লায়নের সাথে তুলনা করতেছে, তাই না? কি দ্বারা? লাইক দ্বারা। ইউ আর লাইক এ লায়ন, তুমি হলে সিংহের মতো, মানে ইউকে সিংহের সাথে তুলনা করতেছে, তুমিকে সিংহের সাথে তুলনা করতেছে ইউজিং লাইক। তাহলে এটা আমাকে সিমিলি, এটা কি সিমিলি। তাহলে দুইটা অসম জিনিসের মধ্যে যখন এরকম অ্যাজ অথবা লাইক দ্বারা তুলনা করা হয়, তখন সেটাকে বলা হয়, তখন তখন তোমার সেটাকে বলা হয় সিমিলি। কি বলা হয়? সিমিলি বলা। আচ্ছা, এবার পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে যখন ব্যক্তির কোনো গুণ বস্তু বা প্রাণীর মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, পার্সন মানে ব্যক্তি না, পার্সন মানে ব্যক্তি। হ্যাঁ, তো পার্সনিফাই মানে ব্যক্তি রূপে প্রকাশ করা। পার্সন মানে ব্যক্তি, তো পার্সনিফাই মানে ব্যক্তি রূপে প্রকাশ করা। সো পার্সনিফিকেশন মানে ব্যক্তি রূপে প্রকাশ। অর্থাৎ যখন কোনো ব্যক্তির গুণ বস্তু বা প্রাণীর মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন সেটাকে বলা হবে পার্সনিফিকেশন। ঠিক আছে কিনা? যেমন আমি বললাম, কি বললাম যে দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং টু দ্য উইন্ড। কি বললাম এখানে? দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো, আর ড্যান্সিং, নাচতেছে, হ্যাঁ, টু দ্য উইন্ড, বাতাসে, ফুলগুলো বাতাসে নাচছে। হ্যাঁ, এখন এই যে ফ্লাওয়ার্স, এটা বস্তু, ড্যান্স, এই যে ড্যান্স, নাচা, এটা তো ব্যক্তির গুণ। নর্মালি মানে মানুষ নাচতে পারে, ছেলে হোক অথবা মেয়ে হোক। এখন ছেলেরাও নাচতে পারে মেয়েদের মতো। তো তাহলে এই যে নাচা একটা মানুষের গুণ, কিন্তু এটা আমি কি করলাম, এটা একটা বস্তুর মধ্যে দিয়ে দিলাম যে ফুলগুলো তোমার বাতাসে নাচতেছে। মানে বোঝাতে চাচ্ছি যে ফুলগুলো বাতাসে দুলছে। আমি দুলে না বলে আমি যখন বললাম ফুলগুলো বাতাসে ড্যান্স করতেছে, নাচতেছে, তখন এটা একটু সুন্দর মনে হয়। ঠিক আছে কিনা? তাহলে এই যে ড্যান্স করা একটা মানুষের গুণ, আমি যখন একটা বস্তুর মধ্যে দিয়ে দিলাম, তখন এটা কিন্তু আবার পার্সনিফিকেশন হয়ে গেল। হ্যাঁ, দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং টু দ্য উইন্ড, ফুলগুলো বাতাসে নাচতেছে, পার্সনিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, এবার মেটাফোর আসতেছে। মেটাফোর কি? আচ্ছা, সিমিলি মনে আছে না? যখন, দেখো, মেটাফোর মানে হচ্ছে যখন দুইটা জিনিসের মধ্যে হ্যাঁ অ্যাজ আর লাইক বাদেই তুলনা করা হবে, তখন সেটা হয়ে যাবে আমার মেটাফোর। যেমন দেখো, আমি আগে একটা উদাহরণ দিছিলাম না যে ইউ আর লাইক এ লায়ন। আমি যদি এখন বলি ইউ আর এ লায়ন, ইউ আর এ লায়ন, দেখো, ইউ আর এ লায়ন, তুমি হলো একটা সিংহ। ইউ আর এ লায়ন, তুমি হও একটা সিংহ। দেখো, আমি এখানে ইউ কে লায়নের সাথে তুলনা করছি, কিন্তু এখানে কোনো লাইক ইউজ করছি, অ্যাজ ইউজ করছি নাই। তাহলে এটা আমার মেটাফোর। আমি যদি এখানে
বলতাম ইউ আর লাইক এ লায়ন, এখানে যদি আমি একটা লাইক ইউজ করতাম তাইলে এটা আমার হয়ে যেত সিমিলি। যখন আমি লাইকটা আবার উঠাই দিব তখন আমার সেটা হয়ে যাবে ম্যাটাফোর। সো ইউ আর এ লায়ন ম্যাটাফোর, আর ইউ আর লাইক এ লায়ন সিমিলি। ওকে, আমি বললাম ইউ আর মাই শাইনিং স্টার, তুমি আমার আকাশের উজ্জ্বল তারকা। ইউ আর মাই শাইনিং স্টার, এই বাক্যে ইউ কে আকাশের উজ্জ্বল তারকার সাথে তুলনা করতেছে উইদাউট ইউজিং এনি অ্যাজ ওর লাইক। ঠিক আছে কিনা? তাহলে এটা ম্যাটাফোর, বুঝতে পারছো? না বুঝতে পারলে জানাও। আচ্ছা, এবার বলছো অক্সিমোরন। আচ্ছা, অক্সিমোরন মানে কি? অক্সিমোরন মানে হচ্ছে বিরোধ ভাব, বাংলা হচ্ছে বিরোধ ভাব। বিরোধ ভাব যখন দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে অক্সিমোরন। যেমন এই অক্সিমোরন থেকে তোমার সম্ভবত 24-25 সেশনে আসছিল কোয়েশ্চেন, 24-25 অথবা 23-24-এ অক্সিমোরন থেকে আসছিল। হ্যাঁ, টেরাবল বিউটি, টেরাবল বিউটি, এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? এটা আসছিল। আচ্ছা দেখো, অক্সিমোরন যখন আমি বললাম, অর্থাৎ যখন দুইটা শব্দ পাশাপাশি বসে বিশেষ কোন অর্থ দেয় তখন সেটাকে অক্সিমোরন বলা হয়। যেমন বলা হয় লিভিং ডেড, আমি সহজ উদাহরণ দিই। লিভিং ডেড, লিভিং ডেড, দেখো লিভিং মানে জীবিত আর ডেড মানে মৃত, মানে কি জীবন্ত মৃত। তাহলে এটা দুইটাকে বিপরীত অর্থ না? তো বিপরীত অর্থ যখন পাশাপাশি বসছে, যেমন ধরো তুমি একটা উদাস ভাবে একটা ছবি তুলে মানে সাদা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেসবুকে পোস্ট দিছো, ক্যাপশন দিছো লিভিং ডেড। হ্যাঁ, প্রেমের ছাকা খেয়ে একেবারে গেছো গা, সব শেষ, দিছো লিভিং ডেড, মানে জীবিত থেকেও মৃত। লিভিং ডেড মানে কি? জীবিত থেকেও মৃত, মানে জীবিত মৃত, বেঁচে আসো কিন্তু মৃতের মতো, এরকম। অর্থাৎ মানুষ যখন জীবনে অনেক বেশি ধোকা খায়, ঠিক আছে, হঠকারিতা, বিশ্বাসঘাতকতার শিকার হয়, ঠিক আছে কিনা, বা মনে করো জীবনে সবকিছু হারিয়ে ফেলে। ধরো একটা মানুষ ধরো একটা মাইক্রোতে ফ্যামিলি 5 জনই তোমার যাচ্ছিল কোথাও, সবাই মারা গেছে, সবাই মারা গেছে, শুধু মনে করো যে হচ্ছে তোমার পরিবারের কোনো একটা সদস্য বেঁচে আছে। তার মানে কি সে বেঁচে থেকেও মৃতের মতো না? সে জীবনে কোনোদিন ভালো লাইফ লিড করতে পারবে? সম্ভব না, কারণ তার জীবনে যে ট্রমা, এই ট্রমা থেকে তো সে কখনো বের হতে পারবে না, ঠিক আছে কিনা? সো যখন কোনো মানুষ এরকম জীবনে সবকিছু হারিয়ে ফেলে তখন সেই মানুষটা হচ্ছে বেঁচে থেকেও মৃতের মতো, লিভিং ডেড। ঠিক আছে, এই আর কি। তো দুইটা বিপরীত শব্দ, এটা হচ্ছে একটা অক্সিমোরন। আবার আমি বললাম ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট। ওপেন মানে প্রকাশ্য, সিক্রেট মানে গোপন, প্রকাশ্য গোপন, বুঝাই দিই এটা? আচ্ছা, প্রকাশ্য গোপন মানে ওপেন সিক্রেট, মানে বিষয়টা হচ্ছে যে জিনিস প্রকাশ্য সেটা আবার গোপন হয় কিভাবে? মানে প্রকাশ্য ওপেন সিক্রেট কি হবে, তাই না? মানে বিষয়টা হচ্ছে ওপেন সিক্রেট মানে হচ্ছে এমন গোপন জিনিস যেটা সবাই জানে কিন্তু কেউ বলতে চায় না, কেউ বলে না, ঠিক আছে, ভয়ের আশঙ্কায় বা অন্য কোনো আশঙ্কায়। সো ওপেন আর সিক্রেট দুইটা বিপরীত ওয়ার্ড, হ্যাঁ, দুইটা একটার একটার বিপরীত, তো এটা হয়ে গিয়েছে তোমার একটা অক্সিমোরন। এটা কি? এটা একটা অক্সিমোরন, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা সিমিলি বুঝলাম। পার্সনিফিকেশন কয় মিনিট যাবে? হ্যাঁ, তাহলে শেষ হয়ে যাবে। দেখো, সিমিলি, পার্সনিফিকেশন, ম্যাটাফোর, অক্সিমোরন সবগুলো বোঝাই দিলাম না? এবার তাহলে তোমরা এটা একটা অ্যান্সার করে ফেলো। লাইফ ইজ এ পাজল, লাইফ ইজ এ পাজল, জীবন হলো একটা ধাঁধা। তাহলে এই লাইফ ইজ এ পাজল, এই জিনিসটা কোন হচ্ছে ফিগার অফ স্পিচ? বলো। আচ্ছা, এবার দ্য লাস্ট ওয়ান, আর পড়াবো না আজকে, এই 15 নাম্বার 25-26 কোয়েশ্চেন আমাদের সব শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, এভাবে তুমি যদি কোশ্চেন সলভ করো না, তুমি শুধু কোশ্চেন সলভ করলে দেখা যাবে 4-5টা এমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্সার করতে পারবা, বুঝতে পারছো? মানে আমার বিষয়টা বুঝতে পারছো কিনা? তুমি যদি বিগত 4-5-6-7-8-10 বছরের কোশ্চেন, ইংরেজির কোশ্চেন সলভ করো এরকম বিস্তারিত ভেঙে ভেঙে, হ্যাঁ, বিস্তারিত ভেঙে ভেঙে, তাইলে মনে করো যে তোমার 4-5টা কোশ্চেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারো। এই জন্য কোশ্চেন সলভ করাচ্ছে তোমাদের। আচ্ছা, এবার বলছে দ্য সিনোনিম অফ এক্সস্টেড। এক্সস্টেড মানে কি? খুব ক্লান্ত। এক্সস্টেড মানে ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত। সো এটার তোমার সিনোনিম কি হবে, সমার্থক কি হবে? দেখো, ইনার্জেটিক মানে কি? ইনার্জেটিক মানে হচ্ছে তোমার, ইনার্জেটিক মানে যার শরীরে অনেক এনার্জি আছে, হ্যাঁ, তেজদীপ্ত। হ্যাঁ, তাহলে এটা আবার হচ্ছে না, কারণ আমার সিনোনিম চাইছি, ক্লান্ত টাইপ কিছু লাগবে। আচ্ছা, ডিপ্লিট, আচ্ছা ওটা পরে যায়। ইনভিগোরেটেড, ইনভিগোরেটেড শব্দের অর্থ হচ্ছে উদ্দীপ্ত, প্রদীপ্ত, হ্যাঁ, তেজদীপ্ত, যার শরীরে অনেক শক্তি আছে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, রেপ্লেনিশ শব্দের অর্থ, রেপ্লেনিশ শব্দ এটা একটা ভাব, হ্যাঁ, রেপ্লেনিশ এটা ভাব। রেপ্লেনিশ শব্দের অর্থ হচ্ছে পূর্ণ করা, পূর্ণ হওয়া। তো রেপ্লেনিশ মানে শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। এখন যে ব্যক্তি পূর্ণ, পূর্ণ মানে শরীরের শক্তি পূর্ণ আছে, ও তো এক্সস্টেড না, তাই না? তাহলে এটা আমার হচ্ছে না।
তাহলে এটাই নর্মালি সঠিক অ্যান্সার। ডিপ্লিট, ডিপ্লিট এটা একটা ভার্ব, ডিপ্লিট এটা একটা ভার্ব। ডিপ্লিট শব্দের অর্থ হচ্ছে তোমার মানে খালি হওয়া, শূন্য হওয়া, নিঃশেষ হওয়া। তো ডিপ্লিটেড শব্দের অর্থ হচ্ছে খালি, নিঃশেষ, শূন্য। তো মানে যে খালি, নিঃশেষ, শূন্য মানে কি, যার শরীরে শক্তি শূন্য, খালি, হ্যাঁ, তার মানে সে কি ক্লান্ত, এক্সস্টেড, টায়ার্ড, তাই না? তার মানে এক্সস্টেড সিনোনিম হচ্ছে আমার এখানে তোমার ডিপ্লিটেড। ওকে, এবার বলো বুঝতে পারছো কিনা? আমরা ক্লাস শেষ। যারা ক্লাস করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবাই নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাও, নিজের একটা ভালো পজিশন তৈরি করো, হ্যাঁ, বড় বড় জায়গায় যাও, অনেক ভালো কিছু করো, তোমাদের প্রতি দোয়া থাকবে। আর ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবা। বিশেষ করে কোয়েশ্চেন সলভ বলে অনেকে কোয়েশ্চেন সলভ করে কি হবে, আরে ভাই কোয়েশ্চেন সলভ করলে 5টা 6টা কোয়েশ্চেন এমনি তুই কমন পাবি, ঠিক আছে? কোয়েশ্চেন সলভ করতে হবে, ইংলিশের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে তোমাদের ক্লাস নিতে পারি ভালো করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।